আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো আজকে পর্বে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, নিষেকের ফলে কি উৎপন্ন হয়। নিষেক কি জিনিস? নিষেক হচ্ছে তোমার এরকম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট মিলিত হবে। মিলনের প্রক্রিয়াটাই হচ্ছে নিষেক। এখন নিষেকের মাধ্যমে প্রথম একটা কোষ যে তৈরি হয়, ওই কোষটাকে আমরা বলি হচ্ছে জাইগোট। তাহলে নিষেকের ফলে কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়। প্রথম সৃষ্ট যে কোষটা নিষেকের ফলে, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট মিলনের ফলে প্রথম সৃষ্ট কোষটাকে আমরা বলবো হচ্ছে জাইগোট কোষ। এরপরে গৌণ নিউক্লিয়াস, এটা কি জিনিস দেখো তো। গৌণ নিউক্লিয়াস আমরা ভ্রূণথলির ভিতরে দেখতে পাই। এরকম একটা ভ্রূণথলি থাকে, মানে স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। উপরে থাকে তোমার 3টা কোষ, নিচের দিকে 3টা কোষ, উপরের দিকে 3টা কোষ, আর কেন্দ্রে 2টা নিউক্লিয়াস থাকে এই জায়গাটায়। ওইটাকে আমরা বলবো হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এবার প্রতিপাদক কোষ কোনটা? এই 3টা কোষকে বলবো হচ্ছে প্রতিপাদক কোষ। সহকারী কোষ কোনটা? এই দেখো ডিম্বক রন্ধ্র, এইদিকে কিন্তু তোমার একটা রন্ধ্র আছে। এই রন্ধ্রের দিকে মাঝখানে যে কোষটা, এটা আকারে তুলনামূলক বড় হয়। এই বড় কোষটাকে আমরা বলি হচ্ছে ডিম্বাণু। আর ডিম্বাণুর দুই পাশে 2টা কোষ থাকে, ওরা হচ্ছে সহকারী কোষ। তাহলে আমরা সবগুলা কোষ চিনতে পারলাম, যেগুলো নিষেকের মাধ্যমে উৎপন্ন হচ্ছে না, নিষেকের মাধ্যমে আমাদের জাইগোট উৎপন্ন হচ্ছে। এরপরে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? এখন জাইগোট কোষটা হচ্ছে তোমার স্পোরোফাইটের প্রথম কোষ। কিভাবে দেখো তো, বইয়ে এই কথাটা হুবহু লিখে দেওয়া আছে। দেখো নতুন স্পোরোফাইট গঠন, এটার একদম প্রথম লাইনটাতেই কি বলছে দেখো তো, জাইগোট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ। তার মানে জাইগোট থেকে তোমার স্পোরোফাইট পরবর্তীতে বিভাজিত হয়ে স্পোরোফাইট আমরা পাবো। তাহলে এখানে কি বলছে যে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে আমাদের জাইগোট কোষটা। কোনটি? ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড কি জিনিস? ট্রিপ্লয়েড মানে হচ্ছে তোমার শস্য কোষ। 3 সেট ক্রোমোজোম এখানে আমরা দেখতে পাবো। এন যদি থাকে তার মানে হ্যাপ্লয়েড, 2n যদি থাকে ডিপ্লয়েড, 2 সেট ক্রোমোজোম, 3n যখন ট্রিপ্লয়েড, যেখানে আমরা কি দেখবো 3 সেট ক্রোমোজোম দেখবো। তো আমি ট্রিপ্লয়েড বললাম, অপশনে তো আমি কোথাও ট্রিপ্লয়েড দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি বলবো? শস্য কোষ হচ্ছে আমাদের ট্রিপ্লয়েড। শস্য কোষ যেটা, এটা হচ্ছে ট্রিপ্লয়েড। আমি একটু আগে যে স্ট্রাকচারটা আঁকছিলাম, ভ্রূণথলি, কেন্দ্রে যে 2টা কোষ দিছিলাম না, এই 2টা কোষের এইখানের সাথে যদি তোমার পরাগরেণু এসে মিলিত হয়, আমরা কি জানি এইভাবে হচ্ছে তোমার পরাগরেণু নালী তৈরির মাধ্যমে এখানে হচ্ছে এসে উন্মুক্ত হয়, মানে নালীর কাটা এখানে উন্মুক্ত হয়। আর পিছন পিছন তোমার পুং গ্যামেট যে 2টা আসে, একটা পুং গ্যামেট তোমার এইখানে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, আরেকটা পুং গ্যামেট এখানে যে ডিম্বাণু থাকে ডিম্বাণুর সাথে মিলিত হবে। তাহলে ওই যে গৌণ নিউক্লিয়াসের সাথে যখন মিলিত হইলো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে শস্য টিস্যু। এরপরে জাইগোট আমি একটু আগেও বলছি, প্রতিপাদক কোষও দেখাইছি। উপরের দিকে যে 3টা, এই 3টা হচ্ছে প্রতিপাদক কোষ। আর ভ্রূণ কি? ভ্রূণ হচ্ছে তোমার কোনো একটা জীব সৃষ্টির ক্ষেত্রে, মানে ছোট যে ওইটা লিল ফর্মটা, ওইটা হচ্ছে ভ্রূণ। এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো, এন্ডোস্পার্ম কোষ কোনটা? এন্ডো বলতে ভিতরে বোঝায়, আর স্পার্ম বলতে আমরা হচ্ছে মানে গ্যামেটগুলোকে বুঝতেছি, বা মানে হচ্ছে তোমার শুক্রাণু, এটাকে ইংরেজিতে আমরা স্পার্ম বলে থাকি। তাহলে এন্ডোস্পার্ম বা ভিতরের যে স্পার্মটা, এটা হচ্ছে আমরা ট্রিপ্লয়েড, অর্থাৎ ভ্রূণথলির ভিতরে থাকতেছে। ট্রিপ্লয়েড কিন্তু ভ্রূণথলির ভিতরে থাকে। হ্যাপ্লয়েড বলতে আমরা একপ্রস্থ ক্রোমোজোম বুঝি, ডিপ্লয়েড বলতে 2n, আর টেট্রাপ্লয়েড বলতে হচ্ছে 4nটাকে বুঝি। এরপর একটা চিত্র দিয়ে দেওয়া আছে, দেখো তো চিত্রটা কিরকম। ABCD 4টা অংশ তোমার চিহ্নিতকরণ করছে। তবে এই অংশটার নাম কি? এই অংশটার নাম আমরা দেখতে পাইতেছি ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে। এই 3টা কোষকে আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকের কোষ 3টাকে আমরা বলবো হচ্ছে প্রতিপাদক কোষ। তাহলে এই যে এই চিহ্নিত অংশটা, এই চিহ্নিত অংশটাকে আমরা কি বলতেছি? প্রতিপাদক কোষ বলতেছি। এখন এখানে জনন কোষ, জনন কোষ বলতে তোমার ডিম্বাণু এগুলোকে বোঝাচ্ছে। আর শস্য কোষ বলতে এখানে বি যে অংশটা, এটা যদি নিষিক্ত বা পুঙ্গ গ্যামেট এসে যদি মিলিত হয়, সেক্ষেত্রে আমরা শস্য কোষ তৈরি হতে দেখবো। আর সহকারী কোষ কোনটা? ডিম্বকের পাশে যে 2টা কোষ থাকে, সি দিয়ে যেগুলো ইন্ডিকেট করছে, ওগুলো হচ্ছে আমাদের সহকারী কোষ। এরপরে ডি অংশটা কি বলছে দেখো তো, ডি হচ্ছে আমাদের নালীকোষ, নালিকা কোষ, বা যেটার ভিতরে তোমার পুং গ্যামেট তৈরি হয়। এখন ডি অংশটা বি এর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করবে। হ্যাঁ, বি এর সাথে যদি মিলিত হয়, এখানে কিন্তু জাইগোট গঠন হইতে আমরা দেখতেছি। এরপরে সি এর সাথে মিলিত হয়ে শস্য কোষ তৈরি করবে না, এই সহকারী কোষের সাথে কিন্তু এটা কখনো মিলিত হয় না। এই মাঝখানে ডিম্বাণুর সাথে মিলিত হয়, না হলে গৌণ নিউক্লিয়াসের সাথে। তাহলে এই অপশনটা এখানে বাদ। নালীকোষ সৃষ্টি করে, হ্যাঁ নালীকোষ এই জায়গায় সৃষ্টি করে। তাহলে 1 আর 3 নাম্বারটা আমরা সঠিক বলতে পারতেছি। তাহলে খ নাম্বারটা হবে আমাদের উত্তর, 1 আর 3 নাম্বারটা সঠিক। এরপরে দেখো তো, একটা ভ্রূণথলি, ভ্রূণথলির ভিতর কয়টা কোষ থাকে? তোমার নিচের দিকে 3টা, উপরের দিকে 3টা, আর মাঝখানে থাকে 2টা, মোট 8টা কোষ আমরা দেখতে পাই। এই যে ভ্রূণথলিটা কি বলছে দেখো তো, এই অংশটি কিসে পরিণত হয়? ভ্রূণথলির এই অংশটা হচ্ছে আমাদের ডিম্বাণু। এখন ডিম্বাণু কিসে পরিণত হবে? আমরা জানি কোনো একটা নিষেকের মাধ্যমে ডিম্বাণু হচ্ছে তোমার ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু ভ্রূণে পরিণত হবে।
ডিম্বাণু কিসে পরিণত হবে? ভ্রূণে পরিণত হবে। এরপরে বি অংশটা, বি অংশ কি? আমাদের গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস শস্যকলা তৈরি করে, হ্যাঁ। 3n সংখ্যক ক্রোমোজোম গঠন করে, হ্যাঁ। বীজপত্র তৈরি করে কিনা এটা কিন্তু আমরা বলতে পারি না। এখানে হচ্ছে তোমার শস্যকলার সৃষ্টি হয় আর হচ্ছে 3n সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হইতে আমরা দেখি। তাহলে ক নাম্বারটা এই জায়গায় আমাদের সঠিক। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো। দেখো দুইটা চিত্র দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে স্ত্রীস্তবকের চিত্র, আরেকটা হচ্ছে পুংস্তবকের চিত্র। স্ত্রীস্তবক আর পুংস্তবক, যেখানে ভিতরে তোমার গৌণ নিউক্লিয়াসগুলোকে এম চিহ্নিতকরণ করছে, ডিম্বাণুকে পি চিহ্নিতকরণ করছে, আর পুং গ্যামেটকে এখানে এন চিহ্নিতকরণ করা আছে। এখন পি অংশটি নিষেকের পর কিসে পরিণত হবে? পি হচ্ছে আমাদের ডিম্বাণু, ডিম্বাণু নিষেকের পরে, নিষেক বলতে আমাদের হচ্ছে পুং গ্যামেট এসে যখন মিলিত হবে। এখন পি অংশটি নিষেকের পর আমরা জানি হচ্ছে ডিম্বাণু, ওইটা হচ্ছে তোমার একটু আগের প্রশ্নটাতেই আমরা পড়ছিলাম, এটা হচ্ছে তোমার জাইগোট তৈরি করবে। কি জন্য? পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের প্রক্রিয়ায় মানে প্রথম যে কোষটা ওইটা হচ্ছে আমাদের জাইগোট কোষ। তাহলে এখানে কি হবে? জাইগোট তৈরি করবে। আর এম যদি মিলিত হইতো, এন এর সাথে যদি এম মিলিত হইতো তখন কি হইতো? শস্য কোষ তৈরি হইতো। এবার এক্স ও ওয়াই এর ক্ষেত্রে, এক্স আর ওয়াই এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখো তো। এক্স হচ্ছে তোমার স্ত্রীস্তবক আর এন, ওয়াই হচ্ছে তোমার পুংস্তবক। পুংস্তবক আর স্ত্রীস্তবকের ক্ষেত্রে এম ও এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করবে, হ্যাঁ। গৌণ নিউক্লিয়াস আর পুং গ্যামেট মিলিত হয়ে কিন্তু আমার শস্যকোষ তৈরি করে। তারপরে এম ও পি এর সাথে এন এর মিলনে দ্বিনিষেক সম্পন্ন হবে, একটা এম আর একটা পি, এটার সাথে যদি এন মিলিত হয়, হ্যাঁ। একই সাথে যদি তোমার গৌণ নিউক্লিয়াস আর ডিম্বাণু দুইটাই নিষিক্তকরণ হয়, সেক্ষেত্রে আমরা দ্বিনিষেক সম্পন্ন হইতে দেখব। পি ও এন মিলিত হয়ে চারাগাছ তৈরি করে, একটা পি আর একটা এন, হ্যাঁ। এখানে হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট গঠন হবে, তারপরে ফল থেকে বীজ তৈরি হবে, বীজ থেকে কিন্তু আমরা নতুন একটা চারাগাছ পাইতে পারি। তাহলে এখানে আমরা সবগুলো উত্তরই সঠিক বলবো। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো। জাইগোটের প্রথম বিভাজনে কয়টি কোষ উৎপন্ন হয়? এখন জাইগোটের যে বিভাজন, জাইগোট কি ছিল? আমাদের মানে নতুন সৃষ্ট যে কোষটা, মানে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলন করে প্রথম সৃষ্ট কোষটাই হচ্ছে জাইগোট। জাইগোটের প্রথম বিভাজনের মাধ্যমে এখানে কি বিভাজন হবে? এখানে হচ্ছে আমাদের মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমরা জানি হচ্ছে দুইটা কোষ উৎপন্ন হয়, দুইটা, তারপর 4টা, 8টা, 16টা, 32টা, এভাবে সংখ্যা বৃদ্ধি পাইতে থাকবে। এর প্রশ্নটা কি বলছে দেখো তো। ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে কি বলে? এখন আমাদের বইয়ে কিন্তু স্পোরোফাইটের উৎপত্তি যে কনসেপ্টটা, এখানে কিন্তু এই কথাগুলো সুন্দর করে বলে দেওয়া আছে। দেখো তো, ডিম্বকরন্ধ্রের দিকের কোষটিকে কি বলবো? ভিত্তি কোষ বলবো। ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে কি বলবো? এপিক্যাল কোষ বলবো। তাহলে চলো এই জায়গা থেকে এখন এমসিকিউ দাগাই। কি বলছে? ডিম্বকরন্ধ্রের দিকের কোষ, দিকের কোষটাকে কি বলবো? ভিত্তি কোষ বলবো। আর এপিক্যাল কোষ হচ্ছে কেন্দ্রের দিকের কোষগুলা, কেন্দ্রের দিকের কোষকে কি বলবো? এপিক্যাল কোষ। আবার কি জিজ্ঞেস করছে? ভ্রূণথলির কেন্দ্রের দিকের, এপিক্যাল। আর ভিত্তিকোষ কোথায়? ভিত্তিকোষ হচ্ছে তোমার রন্ধ্রের দিকের কোষ। রন্ধ্রের দিকের কোষ তিনটাকে বলবো হচ্ছে ভিত্তিকোষ। রন্ধ্রীয় কোষ বলতে কিছুই নেই, নিম্নমুখী কোষ বলতেও কিছু এক্সিস্ট করে না। আর এই যে দুইটা জিনিস, শস্যকোষ আর প্রতিপাদক কোষ, এটা যদি আমি তোমাকে একটু বুঝাই, ভ্রূণথলির কেন্দ্রে দুইটা নিউক্লিয়াস থাকে। এই দুইটা নিউক্লিয়াসের সাথে যদি পুং গ্যামেট এসে মিলিত হয় তখন এখানে শস্যকোষ তৈরি হবে। আর প্রতিপাদক কোষ হচ্ছে তোমার ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে যে তিনটা কোষ থাকে, এই তিনটা কোষকে একসাথে হচ্ছে প্রতিপাদক কোষ বলে। এরপরের প্রশ্নটা কি বলছে চলো দেখি। এপিক্যাল সেল কিসে পরিণত হয়? এই যে এপিক্যাল কোষ আমরা একটু আগে পড়ছিলাম যে কেন্দ্রের দিকের যে কোষটা, ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটাকে কি বলছিল? এপিক্যাল কোষ বলছিল। এপিক্যাল কোষ ভ্রূণে পরিণত হয়। দেখো এপিক্যাল কোষ হচ্ছে এখানে ভ্রূণে পরিণত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় হচ্ছে তোমার ফলে পরিণত হয়। এখন গর্ভাশয় এককভাবে অথবা ফুলের বিভিন্ন অংশ সহ পরিপুষ্ট হয়ে যখন ফল তৈরি করবে বা পরিপুষ্ট হবে তখন এটাকে আমরা ফল বলবো। এখন এককভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা ফলের কতগুলো প্রকারভেদ দেখতে পাই। এখানে যদি আমরা দেখি দেখো তো, এর পরপরই হচ্ছে তোমার ফল বলে দেওয়া আছে। দেখো ফলের যে অংশটা শুধু গর্ভাশয় যদি ফলে পরিণত হয় ওইটাকে আমরা কি বলবো? প্রকৃত ফল বলবো। যেমন আম আর জাম, আমজাম হচ্ছে আমাদের প্রকৃত ফল, আর আপেল আর চালতা হচ্ছে অপ্রকৃত। তাহলে এর পরের প্রশ্নটা দেখো তো, নিষিক্তকরণের পর গর্ভাশয় হচ্ছে ফলে পরিণত হইল, তারপরে ডিম্বক হচ্ছে আমাদের বীজে পরিণত হয়। এই জায়গাটা মনে রাখতে পারো, এই যে কোন অংশটি বীজে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়, গর্ভাশয় ফলে পরিণত হয়। তারপরে কোনটি কি বলছে? অপ্রকৃত ফল। আমরা একটু আগেই পড়ছি অপ্রকৃত কে ছিল? চালতা ছিল, তাই না? আপেল আর চালতা, চালতার পরিবর্তে যদি এখানে আপেল বলে দিত, আপেল হচ্ছে আমাদের অপ্রকৃত ফল। তাহলে আপেল আর চালতা হচ্ছে অপ্রকৃত ফল। আমজাম এটা কিন্তু বইয়ের ভিতর সরাসরি বলা ছিল কি? সরল ফল। এরপরে চালতা কোন ধরনের ফল? এই যে অপ্রকৃত ফল, চালতা হচ্ছে অপ্রকৃত। এই যে চালতা অপ্রকৃত, আর প্রকৃত ভিতর আমরা কি দেখছি? এই যে আমজাম হচ্ছে তোমার প্রকৃত ফল। তাহলে আশা করি তোমরা পর্বটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।